আজকের এই মুভিটির মধ্যে আপনারা সেই সবকিছু দেখতে পারবেন যা আপনারা একটি মুভিতে দেখতে চান। কমেডি, ড্রামা, অ্যাকশন, থ্রিলার সবকিছু এই মুভিটির মধ্যে রয়েছে। আজকের এই গল্পে আমরা এমন একটি কোটিপতি ছেলেকে দেখব যে কিনা নিজের সকল সম্পত্তি ছেড়ে দিয়ে 100 দিনের জন্য গরিব হয়ে গরিব লোকেদের মাঝখানে থাকতে শুরু করে এবং এই সময়ের মধ্যে সে গ্রামের লোকেদেরকে নানাভাবে সাহায্য করতে থাকে। শেষমেশ ছেলেটি 100 দিন গরিব লোকেদের মধ্যে থাকাটা সম্পূর্ণ করতে পারে কিনা এবং গ্রামের লোকেরা তার আসল পরিচয় এর মধ্যে জানতে পেরে যায় কিনা, এই নিয়ে আজকের এই মুভি এক্সপ্লেনেশন। আশা করছি আপনাদের সবার আজকের এই মুভিটি অনেক ভালো লাগবে এবং মুভিটি শুরু করার আগে অবশ্যই বলবো আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরুতেই আমরা পিআর গ্রুপ কোম্পানির সিইও ভিজয়কে দেখতে পাই। বর্তমানে তার বাড়িতে পুজো হচ্ছে। এখানে পুজো শেষ হওয়ার পর ভিজয়ের স্ত্রী তাকে বলে, শুনুন, আপনি এখানে ব্যস্ত আছেন, তবে আমাদের ছেলে আজকে লন্ডন থেকে ফেরত আসছে, আপনি তাকে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে যান। তখন বিজয় বলে, আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে, আর এমনিতেও আমাদের কোম্পানির পরবর্তী সিইও তো সেই হবে, তাই তার মধ্যে এতটুকু কনফিডেন্ট তো হওয়া উচিত যে সে যে কোনো জায়গা থেকে একা বাড়িতে ফিরে আসতে পারে। আর আমি চাই না যে আমার ছেলে রামের কোনো প্রকার সাহায্যের প্রয়োজন পড়ুক। অন্যদিকে আমরা এই মুভির মেইন লিড রামকে দেখতে পাই, যেখানে একটি প্রাইভেট জেটে করে ইন্ডিয়াতে এসে পড়েছে। সে আসলে অনেক বছর পর ইন্ডিয়াতে এসেছে এবং এখানে তাকে রিসিভ করার জন্য তার একটি বন্ধু এসেছে, যাকে দেখে রাম এখানে অনেকটা খুশি হয়, কারণ তাদের অনেক বছর পর দেখা হয়েছে। তবে এরপর রাম নিজের বাড়িতে না গিয়ে প্রথমে একটি লোকের সাথে দেখা করার জন্য চলে যায়, যে কিনা পিআর কোম্পানিতেই কাজ করে। আসলে রাম এখানে আসার আগেই তার কোম্পানির সব ডিটেলস ভালোভাবে বের করে নিয়েছিল, আর সেই ডিটেলসের মাধ্যমে রাম জানতে পেরেছে যে এই লোকটি অন্য একটি কোম্পানির হয়ে কাজ করছে, আর সে অনেক বড় একটি প্রজেক্ট পিআর কোম্পানিতে না দিয়ে সেই অন্য কোম্পানিতে দিয়ে দিয়েছে। তাই এখানে রাম এই লোকটিকে নিজের কোম্পানি থেকে বের করে দেয়। যে বিষয়টি দেখে এই লোকটি রামকে ধমকি দিয়ে বলে, তোর কোম্পানির সব ডিটেলস আমার কাছে আছে, এই সব ডিটেলস আমি অন্য কোম্পানিকে দিয়ে দিব, যাতে করে তোমার কোম্পানি ডুবে যাবে। তবে ঠিক সেই মুহূর্তে এখানে এই লোকটির কেবিনে আগুন লেগে যায়, কারণ রাম আগে থেকে জানতো যে এমন কিছু হতে চলেছে, তাই সে সবকিছু আগে থেকে প্ল্যান করে এসেছে। আর এখানে এই আগুন লাগিয়ে দেওয়ার কারণে এই লোকের কাছে এই কোম্পানির যত সব ডিটেলস ছিল আগুনে সবকিছু জ্বলে যায়। তাই রাম তখন স্টাইলের সাথে এখান থেকে চলে যায়। এরপর সে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে তার পরিবার তাকে স্বাগতম জানায়। রামকে এখানে দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে তার আঙ্কেল রামেশ এইসব কিছুতে একদমই খুশি ছিল না, কারণ বিজয় নিজের ছেলে রামকে পরবর্তী সিএম বানাতে চায়, কিন্তু রামেশ তার ছেলে অভিকে এই কোম্পানির সিএম বানাতে চায়। এই কারণে অভিও এখানে অনেকটা রেগেছিল, কারণ সে যে করেই হোক এই কোম্পানির সিইও হতে চায়। এছাড়াও এই কাজে তাকে সাহায্য করে তার মা টিনা, কারণ সেও চায় না যে রাম এই কোম্পানির সিইও হোক। অন্যদিকে আমরা একটি গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে পূজাতে ব্যবহার হওয়া ফুলের চাষ করা হয়। আর এই গ্রামে আমু নামের একটি মেয়ে থাকে। আম্মু এর কথা বলতে গেলে সে একটি গরিব পরিবারের ভালো মনের একটি মেয়ে। তার বাবা পঙ্গু হওয়ার কারণে কাজ করতে পারে না, এই কারণে সে নিজের কাজ সাত্তি নামের একটি লোকের সাথে করে থাকে। অবশ্য আম্মু এর বাবার শরীর ধীরে ধীরে ভালো হচ্ছে। এছাড়াও এই গ্রামের বেশিরভাগ লোকেরাই গরিব এবং এই গ্রামে অনেকেই ফুলের ব্যবসা করে থাকে, কিন্তু এতে তাদের তেমন ইনকাম হয় না। এমনটা হওয়ার কারণ কি সেটা আমরা একটু কোম্পানির একটি মিটিং করে, যাতে করে সে অ্যানাউন্স করতে পারে যে এই কোম্পানির পরবর্তী সিইও তার ছেলে রাম হতে চলেছে। কিন্তু টিনা এখানে এতে সম্মতি দেয় না। সে বলে, আমাদের কোম্পানির পুরনো নিয়ম যে এই কোম্পানির সিইও হবে তাকে আগে একটি টেস্ট দিতে হবে, তারপরে সে সিইও হতে পারবে। কিন্তু বিজয় এখানে এই টেস্টের বিরুদ্ধে ছিল। আসলে এই টেস্টে যে সিইও হতে যাচ্ছে তাকে 100 দিন নর্মালভাবে জীবনযাপন করতে হবে। সে এই 100 দিনের মধ্যে কোম্পানির কোনো কিছুই ব্যবহার করতে পারবে না, এমনকি সে কাউকে নিজের আইডেন্টিটিও জানাতে পারবে না যে সে আসলে কে। আসলে এই টেস্ট করার কারণ এটা চেক করা যে সে কোনো টাকা ছাড়া একটি গরিব লোকের মতো জীবনযাপন করতে পারে কিনা। এছাড়াও এই টেস্ট করার জন্য 20 বছর আগে রামেশ নামের একজন গিয়েছিল, কিন্তু 100 দিন পার হওয়ার পরও সে এখন পর্যন্ত কখনো ফিরে আসেনি। তাই তার পরিবার তাকে মৃত মেনে নিয়েছে এবং এই কারণে সেই সময় বিজয়কে পরবর্তী সিইও বানানো হয়েছিল, যেখানে এখন নিজের পজিশন রামকে দিতে চায়, অর্থাৎ নিজের ছেলেকে। এখানে বিজয় এই বিষয়টা নিয়ে অনেকটা চিন্তায় পড়ে যায়, কারণ রাম তো লন্ডনে বড় হয়েছে, সে একটি গরিব মানুষের মতো 100 দিন কিভাবে কাটাবে। কিন্তু রাম এখানে নিজের বাবাকে বলে, আপনি কোনো চিন্তা করেন না, আমি এই টেস্টটি অবশ্যই পাশ করব আর এই কোম্পানির পরবর্তী সিইও হয়ে দেখাবো।
এই কথা বলেই রাম নিজের মোবাইল, ঘড়ি এবং নিজের কাছে থাকা সকল দামি জিনিস রেখে এখান থেকে বেরিয়ে পড়ে। এখন পরবর্তী 100 দিন পর্যন্ত তাকে এইসব জিনিস থেকে দূরে থাকতে হবে। এখান থেকে বের হওয়ার পর রাম একটি দিনমজুরি কাজ করতে শুরু করে এবং সেখানে সারাদিন কাজ করার পর যেই টাকা পায় সেই টাকা দিয়ে সে নিজের জন্য একটি জুতা কিনে ফেলে। এরপর সে একটি ট্রেনে উঠে পড়ে। আসলে সে কোন জায়গায় যাবে সেই বিষয়টি চিন্তা করে ট্রেনে উঠেনি। ট্রেনটি শেষমেশ যেখানে গিয়ে থামবে সে সেখানে নেমে যাবে। রাম নিজেও জানে না যে সে কোথায় যাবে এবং কিভাবে এই 100 দিন পার করবে, কিন্তু তার নিজের উপর কনফিডেন্স আছে যে সে 100 দিন এভাবে কাটাতে পারবে। এছাড়াও রাম খুবই ভালো স্বভাবের একজন মানুষ, সে লোকেদের সাহায্য করার জন্য কখনো পিছিয়ে যায় না। কিন্তু রাম এর এই টেস্ট এতটা সহজ হতে যাচ্ছিল না, কারণ অন্যদিকে অভি আর টিনা কিছু গুন্ডদেরকে রামের পিছনে লাগিয়ে দিয়েছে, যেই গুন্ডগুলো রামকে এই টেস্টটি সম্পূর্ণ করা থেকে থামাবে। তবে এখানে গুন্ডগুলো যখন স্টেশনে গিয়ে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে রামের ট্রেনটি সেখান থেকে ছেড়ে দিয়েছে, যে কারণে গুন্ডাগুলো সেই মুহূর্তে সেই ট্রেনের মধ্যে উঠতে পারে না। তবে এই ট্রেনটি ভাইজ্যাগের দিকে যাচ্ছিল, এই কারণে গুন্ডাগুলো অন্য একটি ভাইজ্যাগের ট্রেনের মধ্যে উঠে পড়ে। কিন্তু অন্যদিকে রাম যে কিনা ট্রেনে ছিল সেই ট্রেনের মধ্যে হঠাৎ একটি লোক নিজের ব্যাগ ছেড়ে চলে যায়। যেই ব্যাগটি দেওয়ার জন্য রাম যখন ট্রেনের থেকে নিচে নামে ঠিক সেই সময় ট্রেনটি ছেড়ে দেয়, যেই কারণে রাম সেই মুহূর্তে ট্রেনের মধ্যে উঠতে পারে না। তবে রাম বর্তমানে যে স্টেশনে নেমেছে এটি আসলে সেই গ্রাম যে গ্রামটিতে আমু থাকে। রামের কাছে আর কোনো উপায় না থাকায় সে এই গ্রামের মধ্যেই কাজের সন্ধান করতে লেগে পড়ে, যাতে করে সে আগামী 100 দিন এখানেই পার করতে পারে। তবে এখানে কিছু দূর যাওয়ার পরপরই রাম সেখানে একটি গুন্ডাকে দেখতে পায়, যে কিনা সেখানে একটি বৃদ্ধ লোককে মারধর করছিল। সেই মুহূর্তে রাম সেখানে এসে লোকটিকে জিজ্ঞেস করে, ওই লোকটি আপনাকে কেন মারছিল? তখন এই বৃদ্ধ লোকটি বলে, এই গ্রামে রাজু নামের একজন লোক থাকে, যার বাবা এমএলএ এবং চাচা মিনিস্টার, তাই সে এই পুরো গ্রামের মধ্যে গুন্ডাগাড়ি করে বেড়ায়। এই গ্রামের লোকেরা ফুলের ব্যবসা করে থাকে, কিন্তু রাজু সে ফুলগুলোর বদলে অনেক কম পরিমাণের টাকা আমাদেরকে দেয়, যে কারণে আমাদের তেমন কোনো ইনকাম হয় না, উল্টো প্রতি বছর আমাদের ক্ষতি হয়। এছাড়াও আমরা এই ফুলগুলো গ্রামের বাইরেও বিক্রি করতে পারি না। যদি আমরা এমনটা করতে চাই তাহলে রাজুয়ের গুন্ডারা আমাদেরকে অনেক মারধর করে। এখানে এই কথা শুনে রাম অনেকটা রেগে যায় এবং চিন্তা করতে থাকে কৃষকদের সাথে এত বড় অত্যাচার কিভাবে হচ্ছে। এই কারণে সেই দিনই সে রাজুয়ের সাথে দেখা করার জন্য চলে যায়, যেই জায়গায় রাজু সেখানকার কৃষকদেরকে ফুলের বদলে অনেক কম টাকা দিচ্ছিল। তবে কৃষকরা এখানে এটার উপরে পাল্টা জবাব করলে তখন রাজুয়ের গুন্ডারা তাদেরকে এখানে অনেক বেশি মারধর করতে শুরু করে। যে বিষয়টি দেখে রাম এখানে অনেক বেশি রেগে যায় এবং সে এখানে রাজুয়ের সামনেই তার সকল গুন্ডদেরকে এক এক করে মারতে শুরু করে। যেই বিষয়টি দেখে গুন্ডারা এখানে অনেকটা ভয় পেয়ে যায়, তাই তারা সেই সময় কৃষকদেরকে তাদের ন্যায্য টাকা দিতে শুরু করে। যেই বিষয়টি দেখে এখানকার সকল কৃষকরা অনেকটা খুশি হয়ে যায়। যে বিষয়টির পর রাম এখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনার কারণে রাজু এখানে অনেক বেশি রেগে যায় এবং চিন্তা করতে থাকে এই ছেলেটা কে, যে কিনা বাহির থেকে এসে আমাদেরকে এত মারধর করেছে। রাজু এখানে চিন্তা করতে থাকে সে রামের উপর এটার প্রতিশোধ অবশ্যই নেবে। অন্যদিকে রাম যখন রাতের বেলা রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় আমু নিজের স্কুটার দিয়ে ভুলবশত রামকে অ্যাক্সিডেন্ট করে দেয়। যে বিষয়টির পরপরই আমু এখানে কিছুটা ঘাবড়ে যায় এবং চিন্তা করতে থাকে এই ছেলেটি মারা যায়নি তো, কিন্তু রাম এখানে বেঁচে ছিল। তবে রামের শরীরে এখানে অনেকটা জ্বর ছিল, যেই কারণে আমু তখন তাকে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসে এবং মাথায় কাপড় দিয়ে রামের জ্বর কমানোর চেষ্টা করতে থাকে। এর পরের দিন সকালে যখন রাম জেগে ওঠে তখন সে নিজেকে এই বাড়িতে দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ তার রাতের বেলার কোনো কিছুই মনে ছিল না। তবে সেই মুহূর্তে আমু এখানে তাকে সবকিছু খুলে বলে যে রাতের বেলা কি হয়েছিল। এরপর আমু এখানে রামকে তার ব্যাপারে জিজ্ঞেস করে, তবে রাম এখানে তাকে তার আসল সত্যটা বলে না, বরং সে বলে আমি একজন অনাথ এবং আমার কেউ নেই, আর আমি এখানে কাজ খোঁজার জন্য এই গ্রামে এসেছি এবং সত্যি কথা বলতে আমি গত 2 দিন ধরে কিছুই খাইনি। যেই কথা শুনে আমু এর এখানে তার উপর অনেকটা মায়া হয়, যে কারণে সে এখানে তাকে খাবার দেয় এবং সে তাকে এখানে একটি কাজেরও ব্যবস্থা করে দেয়। যে কাজটি হলো রাম এখন থেকে আমু এর ক্ষেত দেখাশোনা করবে। এছাড়াও ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে থাল বাসন ধোয়াও রামকেই করতে হবে, যার বদলে সে তাকে মাসে 5,000 টাকা দিবে। যে কারণে এরপর থেকে রাম নিজের কাজ করা শুরু করে দেয়। তবে সে যেহেতু এইসব কাজ আগে কখনো করেনি, এই কারণে এইসব কাজ করতে করতে তার হাতে ছালা পড়ে যায়, কিন্তু তারপরেও সে কোনোভাবেই হার মানে না, সে নিজের কাজটি চালিয়ে যায়।
যেই মানুষ নরম বিছানা ছাড়া শুতে পারে না, সে বর্তমানে শক্ত পাথরের উপরে খোলা আকাশের নিচে শুয়ে থাকতে শুরু করে। তবে এখানে কাজ করতে করতে রামের মাথায় এক পর্যায়ে একটি বুদ্ধি আসে। সে এক পর্যায়ে এখানকার বাঁশ কেটে পুরো বাগিচার মধ্যে এমনভাবে বাঁশগুলো ডিজাইন করে যাতে করে একটি জায়গায় পানি দিলেই বাঁশের মাধ্যমে প্রত্যেকটা ফুলের চারার গোড়ায় পানি পৌঁছে যাবে। আসলে রাম তো অনেক ভালো কলেজ থেকেই লেখাপড়া করেছে, এই কারণে নিজের বুদ্ধি লাগিয়ে এইসব তৈরি করা তার জন্য মুহূর্তের ব্যাপার। তবে এই বিষয়টি দেখে আশেপাশের লোকেরা রামের ওপর অনেকটা ইমপ্রেস হয়ে যায়। আশেপাশে সবাই চিন্তা করতে থাকে যে রাম হয়তো কোনো সাধারণ মানুষ না, তার মাথায় হয়তো অনেক বুদ্ধি আছে। এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন পার হয়ে যায় এবং এই সময়ের মধ্যে আমু এবং রাম একে অপরকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তারা দুজনেই সামনাসামনি নিজের মনের কথা বলতে অনেকটা ভয় পাচ্ছে। তবে আমু তো এখানে রামকে একটি গরিব এবং অনাথ ভেবেই তাকে ভালোবাসছিল। তবে সে যখন আসল সত্যিটা জানতে পারবে তখন না জানি সে কি করবে। এভাবেই আরো কিছুদিন পার হতে থাকে। প্রতিদিন খোলা আকাশের নিচে রামকে ঘুমাতে দেখে আমুয়ের তার জন্য কিছুটা খারাপ লাগে, যেই কারণে সে নিজের ঘরের মধ্যে একটি পর্দা লাগিয়ে রামকে বলে, এই পর্দার এক সাইডে তুমি থাকবে আর অন্যদিকে আমি থাকবো। তবে রাতের বেলা কোনোভাবে যদি তুমি পর্দার এই পাশে আসো তাহলে তোমার খবর আছে। যেই কথায় রাম এখানে রাজি হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই গ্রামের লোকেরা একসাথে বসে চিন্তা করছে, ফুলের ব্যবসা করে তো আমরা ঠিকমতো 2 বেলার খাবারও জোগাড় করতে পারছি না, কারণ সব টাকা তো সেই রাজু খেয়ে ফেলে। এছাড়াও আমাদের লোনের সুদের টাকাটাও বেড়ে যাচ্ছে। এই কারণে এখানে গ্রামের কিছু লোকেরা সিদ্ধান্ত নেয় আমরা শহরে গিয়ে ওয়াচম্যানের কাজ করব। অন্তত সেটা করে এতটুকু টাকা তো কামাতে পারবো যেই টাকা দিয়ে 2 বেলা খাবার ঠিকমতো খেতে পারবো। তবে এখানকার কিছু লোকের কাছে তো এতটুকু পরিমাণ টাকাও নেই যে টাকা দিয়ে তারা শহর পর্যন্ত যাবে। এই কারণে তারা নিজেদের জীবন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু এখানে একজন কৃষক বলে আমাদেরকে রামের কাছে যাওয়া উচিত, কারণ সে খুবই বাহাদুর এবং বুদ্ধিমান। সে কোনোভাবে আমাদেরকে রাজুয়ের হাত থেকে বাঁচানোর কোনো পদ্ধতি বের করে দিতে পারবে। এই কারণে এর পরের দিন গ্রামের সব কৃষকরা রামের কাছে গিয়ে তার কাছে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু রাম এখানে বলে, আমি আপনাদের সাহায্য করতে পারবো না, আমাকে মাফ করে দিন, কারণ আমি এখানে অন্য একটি কাজে এসেছি আর আমি খুব জলদি এখান থেকে চলেও যাব। শুধু শুধু আমি এইসব ঝামেলায় পড়তে চাচ্ছি না। এই কথা বলেই রাম সেখান থেকে চলে যায়। অবশ্য রাম এখানে এক প্রকার ঠিক কথাই বলেছে, কারণ সে একা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে। অন্যদিকে আমু যখন বাড়িতে যাচ্ছিল তখন রাজু এবং তার গুন্ডারা তাকে রাস্তার মধ্যেই থামিয়ে দেয় এবং রাজু এখানে আমুকে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে, কারণ সেও আমুকে পছন্দ করে। তবে আমু তাকে একদমই পছন্দ করে না, যেই কারণে আমু এখানে তাকে একটি থাপ্পড় দিয়ে এখান থেকে চলে যায়। যে বিষয়টির কারণে রাজু এখানে অনেক বেশি রেগে যায়। তাই সেই দিন রাতের বেলা সে আমুয়ের বাড়িতে নিজের কিছু গুন্ডাদেরকে পাঠিয়ে দেয় যাতে করে তারা আমুকে কিডন্যাপ করে নিয়ে আসতে পারে। তবে এই গুন্ডাগুলো যখন এখানে ঘরের ভিতরে ঢুকে ঠিক সেই মুহূর্তে সেখানে রাম চলে আসে এবং সে এখানে সেই সকল গুন্ডাদেরকে এক এক করে অনেক খারাপভাবে মারতে শুরু করে। সে এখানকার গুন্ডাদেরকে এতটাই বেশি মারধর করে যে সেই সকল গুন্ডারা এখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন কিছু পুলিশের লোকেরা আমুয়ের বাড়িতে পৌঁছে যায়। আসলে এই পুলিশগুলোকে রাজুই পাঠিয়েছিল। এখানে পুলিশের লোকেরা রামের কাছে তার আইডেন্টিটি জিজ্ঞেস করতে থাকে। পুলিশের লোকেরা এখানে বলে, আমরা খবর পেয়েছি যে রাম কোনো একটি ক্রিমিনাল গ্রুপের সাথে জড়িত, তাই রামকে নিজের পরিচয় দিতে হবে। যদি সে নিজের পরিচয় সঠিকভাবে দিতে পারে তাহলেই তাকে ছেড়ে দেওয়া হবে, আর না হলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। তবে রাম এখানে নিজের আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে নিজের টেস্টটি হেরে যেতে চায় না। এই কারণে সে এখানে পুলিশের লোকেদেরকে কিছুই বলে না, যে কারণে এখানে একটি অফিসার রামকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়। এছাড়াও পুলিশের লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাজুকে সিগন্যাল দিয়ে দেয় যে আমরা একে নিয়ে যাচ্ছি, তুমি সময় বুঝে একে মেরে ফেলো। এই কারণে সেই মুহূর্তে রাজু ও নিজের গুন্ডাদেরকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং এখানে গুন্ডাগুলো রামকে অনেক মারধর করতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তে পুলিশ স্টেশনে একজন উকিল চলে আসে, যে কিনা এখানে তাদেরকে বলে, তোমরা কি জানো যে তোমরা কাকে থানায় নিয়ে এসেছো? জলদি একে লকআপ থেকে বের করো, না হলে তোমাদের সবার চাকরি চলে যাবে। তোমরা যাকে লকআপে ভরেছো সে অনেক বড় কোম্পানির মালিকের ছেলে। যে কথা শুনে এখানকার সকল পুলিশের লোকেরা অনেক বেশি ঘাবড়ে যায়। এছাড়াও এরপর এখানে এই সকল পুলিশরা রামের কাছে এখানে ক্ষমা চাইতে শুরু করে, যার পরপরই রামকে এখানে তারা ছেড়ে দেয়। তবে এখান থেকে বের হওয়ার পর রাম কিছুটা চিন্তায় পড়ে যায়। সে চিন্তা করতে থাকে, এই উকিলকে তো আমি চিনি না, তাহলে এই উকিল কি আমার আসল সত্যটা জানতে পেরে গেছে? তবে সেই মুহূর্তে সেই উকিলটি রামকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি সেই লোক যার ব্যাগ তুমি ট্রেন থেকে নেমে দিয়েছিলে।
সেই ব্যাগের মধ্যে আমার খুবই ইম্পর্ট্যান্ট ফাইল ছিল। সেই দিন তোমার ব্যবহার দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি খুবই ভালো একজন মানুষ, আর আমি এটাও বুঝতে পেরেছিলাম যে কোনো কারণ ছাড়াই এই পুলিশের লোকেরা তোমাকে আটক করেছে। এই কারণেই আমি পুলিশের লোকেদেরকে মিথ্যা বলেছি যে তুমি অনেক বড় লোক, তাই ভয় পেয়ে পুলিশের লোকেরা তোমাকে ছেড়ে দিয়েছে। আসলে আমি তো একজন উকিল এবং এইসব মিথ্যা কথা বলা আমার জন্য স্বাভাবিক। যেই কথা শুনে রাম এখানে কিছুটা নিশ্চিন্ত হয়ে যায় এবং ভাবতে থাকে তাহলে আমার আসল পরিচয় সে জানে না। এদিকে পুলিশ অফিসার রাজুকে কল করে রামের থেকে দূরে থাকার জন্য বলে দেয়। সে আরো বলে, যদি তোমরা রামের থেকে দূরে না থাকো তাহলে তার বাবা তোমাদের অবস্থা খারাপ করে দেবে। যে কথা শুনে রাজু এখানে চিন্তা করতে থাকে, রাম যদি এত বড় বাপের ছেলে হয়ে থাকে তাহলে সে এই ছোট গ্রামে কি করছে। এদিকে রাম যখন ঘরে আসে তখন আমু তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুমি যেহেতু এখন চলে এসেছো তাহলে এখন চলো আমরা মন্দিরে যাই, কারণ আমি ভগবানের কাছে মান্নাত করেছিলাম যে তুমি আসলে আমি তোমাকে নিয়ে মন্দিরে যাব। যে কথা শুনে রাম এখানে অনেকটা খুশি হয়ে যায়। তাই এরপর তারা দুজন তৈরি হয়ে মন্দিরে চলে যায় এবং সেখানে তারা দুজন কিছু সময় কাটানোর পর এক পর্যায়ে আমু রামকে সেখানকার তার রামু কাকার ঘরে নিয়ে যায়, কারণ অনেক দিন ধরে সে রামু কাকাকে দেখেনি। তবে এখানে আসার পর সে দেখতে পায় যে রামু কাকার ঘরের অবস্থা অনেক খারাপ। সে গত 2 দিন ধরে কিছুই খেতে পায়নি। এছাড়াও রামু কাকার হাঁটাচলা করতে সমস্যা হয়, যেটার চিকিৎসা করতেও অনেক টাকার প্রয়োজন। এছাড়াও তার স্ত্রীও অসুস্থ। রামু কাকা এখানে আরো বলে, বাগানের ফুল বিক্রি করে কিছু টাকা ইনকাম তো করা যায়, কিন্তু রাজু আমাদের ফসলের আশেপাশের জমিন কিনে নিয়েছে, যেই জায়গাটিতে পুকুর ছিল। তাই এখন সেই পুকুরের পানি আমি আমার বাগানে দিতে পাই না, যার কারণে বাগানের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমার পক্ষে এখন সেখানে ফুল চাষ করাটাও সম্ভব হচ্ছে না। রামু কাকা এখানে আরো বলে, তোমরা অবশ্য ঠিক সময় এসেছো। যদি আরো কিছু সময় পরে আসতে তাহলে তোমরা আমাদের দুজনের মরদেহ এখানে খুঁজে পেতে, কারণ আমরা দুজন মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। যেই কথা শুনে রাম এখানে অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং নিজে 1 মাসে যেই 5,000 টাকা কামিয়েছিল সেই টাকা সে রামু কাকার হাতে দিয়ে বলে, এই টাকা দিয়ে খাবার খেয়ে নিন, মৃত্যু কোনো কিছুর সমাধান হতে পারে না। যে বিষয়টি দেখে রামু কাকা এখানে রামকে জড়িয়ে ধরে এবং অনেক বেশি কান্নাকাটি করে। এর পরের দিন রাম রামু কাকার খেতে পৌঁছে যায় এবং সেখানে নিজের বুদ্ধি খাটিয়ে সেখানকার পানির মোটর চালু করার মতো মেশিন বানিয়ে দেয়, যার পরপরই রামু কাকার খেতে পানি আসতে শুরু হয়। যে বিষয়টি দেখে রামু কাকা এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এছাড়াও গ্রামের লোকেরাও এই বিষয়টি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তাই গ্রামের লোকেরা এখানে রামকে নিজেদের লিডার ভাবতে শুরু করে। তাই এর পরের দিন গ্রামের লোকেরা রামের কাছে এসে তার কাছে সাহায্য চায়। তারা এখানে রামকে বলে সে যেন গ্রামের লোকেদেরকে রাজুয়ের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু রাম এখানে বলে, এই কাজটি আমার পক্ষে একা করা সম্ভব না, তাই আমার আপনাদের সাহায্যের প্রয়োজন পড়বে। আমি একটি লেটার লিখব এবং সেটি সরকারের কাছে পাঠিয়ে দেব। আপনাদেরকে শুধুমাত্র সেই লেটারে সাইন করতে হবে, যাতে করে সরকার পর্যন্ত আমাদের কথাটা পৌঁছায়। সরকার হয়তো এরপর এখানকার কৃষকদের জন্য কিছু একটা করবে। যে কথায় এখানকার সব কৃষকরা রাজি হয়ে যায়। এখানকার কৃষকরা সাইন তো করতে পারে না, যে কারণে তারা নিজেদের রক্ত দিয়ে নিজেদের আঙ্গুলের ছাপ কাগজে দিতে থাকে। এরপরে রাম এই লেটারটি সরকারের কাছে পাঠিয়ে দেয়। যে লেটারটি পাওয়ার পরপরই পিএম একটি কমিউনিটি তৈরি করে দেয়, যাতে করে তারা গ্রামের লোকেদের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধান দিতে পারে। অন্যদিকে টিনা আর অভি ইনস্টাগ্রামে রামের একটি ভিডিও দেখতে পায়, যে ভিডিওতে দেখা যাচ্ছিল রাম গ্রামের লোকেদের সাথে থেকে তাদের সাহায্য করছে। যেটি দেখে এরা এখানে চিন্তা করতে থাকে, এভাবে চলতে থাকলে তো রাম 100 দিন খুব সহজেই পার করে দেবে। এছাড়াও আর মাত্র 2 দিন বাকি আছে 100 দিন পূরণ হতে। এই 2 দিনের মধ্যে যদি আমরা কিছু না করি তাহলে সিইও এর পথ আমরা হাতছাড়া করে ফেলবো। তাই আমাদেরকে দ্রুত কিছু একটা করতে হবে। এরপরে টিনা একটি হ্যাকারের সাথে কথা বলে, যাতে করে সে জানতে পারে যে এই ভিডিওটি কে এবং কোথা থেকে আপলোড করা হয়েছে, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে রাম বর্তমানে কোন গ্রামে আছে। অন্যদিকে এই কমিউনিটির ব্যাপারে যখন রাজুয়ের চাচা জানতে পারে, তখনই সে রাজুয়ের বাবাকে কল করে বলে, গ্রামের লোকেরা যদি কমিটির সামনে সবকিছু বলে দেয় তাহলে তোমার এমএলএ এর পদের সাথে সাথে আমার মিনিস্টারের পদও চলে যাবে, যেটি আমি হতে দিতে পাই না। তাই তুমি জলদি গ্রামে গিয়ে এমন কিছু একটা করো যাতে করে গ্রামের লোকেরা কমিটির সামনে কিছুই বলতে না পারে। এই কারণে সেই মুহূর্তে এমএলএ তার ছেলে রাজুয়ের কাছে গিয়ে গ্রামের লোকেদেরকে শান্ত করার জন্য বলে দেয়। অন্যদিকে আমুও নিজের বাবাকে রামের ব্যাপারে বলে দেয় যে আমি রামকে পছন্দ করি। কিন্তু সেই দিন আমুয়ের বাবা যখন রামকে ওষুধের ডিব্বা থেকে একটি ওষুধের নাম বলে সেটির বের করে দেওয়ার জন্য বলে, তখন রাম ওই ডিব্বা থেকে সঠিক ওষুধটি বের করে তাকে দিয়ে দেয়। যেই বিষয়টি দেখে আমুয়ের বাবা তাকে একটি থাপ্পড় দিয়ে দেয় আর বলে, সত্যি করে বল তুই কে?
তুই আমার মেয়েকে বলেছিস তুই লেখাপড়া করিসনি, তাহলে তুই এখন ওষুধের নাম পড়ে সঠিক ওষুধটি কিভাবে বের করলি? ঠিক সেই মুহূর্তে আম্মু রামকে এই বিষয়ে জিজ্ঞেস করে, তবে রাম এখানে এই কথার কোনো উত্তর দিতে পারে না। রামকে এভাবে চুপ থাকতে দেখে আম্মু বুঝতে পারে রাম কোনো গরিব নয়, সে আসলে তাকে ধোঁকা দিয়েছে। যে কারণে আম্মু তখন রামকে নিজের বাড়ি থেকে বের করে দেয়। অবশ্য রামের 100 দিন পার হতে আর মাত্র 1 দিন বাকি আছে। এই কারণে রাম এখানে আম্মুকে বলে, আমাকে শুধুমাত্র 24 ঘন্টা সময় দাও, এরপর আমি তোমাকে সব সত্যি কথা বলে দেব। কিন্তু আম্মু এখানে তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। অন্যদিকে রাজুয়ের লোকেরা গ্রামের মধ্যকার সকল ফসলগুলো নষ্ট করতে শুরু করে। তারা আসলে এখানে এমনটা করছে যাতে করে তারা রামকে এইসব কিছুর মধ্যে ব্যস্ত রাখতে পারে, এবং সেই সময়ের মধ্যে কমিটির লোকেরা তার অপেক্ষা করতে করতে সেখান থেকে যেন ফেরত চলে যায়। কারণ এই কৃষকদের হয়ে কমিটির সাথে রামই কথা বলতে যাচ্ছিল। রাম যখন ফসলের কাছে গিয়ে পৌঁছায় তখন সে সেখানে একজন লোককে আহত অবস্থায় দেখতে পায়। তাই সেই মুহূর্তে সে তাকে নিয়ে হাসপাতালে চলে যায় এবং হাসপাতালের ডক্টররা সেই লোকটির অপারেশন করতে শুরু করে। তবে এখানে তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। এই কারণে রাম সেই মুহূর্তে তার বন্ধু ভিকিকে কল করে বলে, আমার খুব জলদি একজন ভালো ডক্টরের প্রয়োজন। যে কথা শুনে ভিকি বলে, তুই কি পাগল হয়ে গেছিস? আর মাত্র 1 দিন বাকি আছে। এখন যদি তুই এমনটা করিস তাহলে তোর আসল পরিচয় সবার সামনে চলে আসবে। তবে রাম তখন বলে, আমি সেটার পরোয়া করি না। আমি আমার সিইও এর পদের বদলে একজনের জীবন জিতে দিতে পারি না। তাই এর পরপরই রামের বলাতে শহরের বেস্ট ডক্টর এই হাসপাতালে চলে আসে এবং এই লোকটির চিকিৎসা করতে শুরু করে। অন্যদিকে রাম যখন কৃষকদের কাছে যাচ্ছিল সেই মুহূর্তে আবারও রাজুয়ের গুন্ডারা তার উপরে হামলা করে দেয়। তাই রাম এখানে একাই তাদের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে কমিটির লোকরা রামের জন্য গ্রামের মধ্যে অপেক্ষা করতে থাকে। তবে এদিকে রাম তো এই সকল গুন্ডাদের মাঝে আটকা পড়ে আছে। অন্যদিকে শহরের মধ্যে অভি জানতে পেরে গেছে যে রাম আসলে কোন গ্রামে আছে। এই কারণে সে সেই মুহূর্তে নিজের গুন্ডাদেরকে সেই গ্রামে পাঠিয়ে দেয় যাতে করে তার গুন্ডারা রামকে মেরে ফেলে। তবে সেই মুহূর্তে টিনা বলে, তুমি এটা কি করছো? আমাদের কাজ হচ্ছে রামকে সিইও হতে না দেওয়া, তার জীবন নেওয়া নয়। তুমি এমনটা কিভাবে করতে পারলে? তবে অভি তখন বলে, ওকে নিয়ে আপনার এত চিন্তা কেন হচ্ছে? সে কি আপনার আসল ছেলে নাকি? এই কথা শুনে টিনায়ের এখানে অনেক খারাপ লাগে। সে চিন্তা করতে থাকে তার নিজের ছেলে কিভাবে তার সাথে এমন কথা বলতে পারে। এদিকে রাম এখন পর্যন্ত রাজু এবং অভিয়ের পাঠানো গুন্ডদের সাথে লড়াই করে যাচ্ছে এবং এখানে অনেক লড়াইয়ের পর সে এক এক করে সকল গুন্ডদেরকে মারতে থাকে। কিন্তু এতগুলো গুন্ডকে মারতে মারতে সে নিজেও এখানে অনেক বেশি আহত হয়ে যায়। তবে তারপরও হিম্মত করে সে কৃষকদের কাছে পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে রাম কমিটির মেম্বারদেরকে এই গ্রামের কৃষকদের কষ্টের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। এখানে তার এইসব কথা শুনে এই কমিটি এখানে সিদ্ধান্ত নেয় এখন থেকে কৃষকদের তাদের চাষ করা ফুলের বদলে তাদের ডিমান্ড অনুযায়ী টাকা দেওয়া হবে। এছাড়াও সরকার তাদের পুরোপুরিভাবে সাপোর্ট করবে যাতে করে তারা তাদের ফুলগুলো গ্রামের বাইরেও বিক্রি করতে পারে। যেই কথা শুনে এখানকার গ্রামের লোকেরা অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এখানে অনেক বেশি ঘায়েল থাকার কারণে রাম এক পর্যায়ে এখানে বেহুশ হয়ে যায়। যার পরপরই টিনায়ের পাঠানো হেলিকপ্টার এসে রামকে সেই গ্রাম থেকে নিয়ে যায়। যার কিছুদিন পর আবারও কোম্পানিতে মিটিং বসে, যেখানে অভি বলে রাম শুধুমাত্র গ্রামের মধ্যে 99 দিন পূরণ করেছে, এই কারণে তাকে সিইও বানানো যাবে না। কিন্তু ঠিক সেই সময় সেখানে রামেশ চলে আসে। আসলে এটা হলো সেই রামেশ যে কিনা 20 বছর আগে 100 দিনের জন্য বের হয়েছিল, কিন্তু আজ 20 বছর পর সে এখানে উপস্থিত হয়েছে। সে এখানে আসার পর বলে, আমি মানি যে রাম 100 দিন পূরণ করেনি, কিন্তু আমি তাকে এই 99 দিন দেখেছি। তার মধ্যে অনেক হিম্মত আছে। 20 বছর আগে আমি যখন 100 দিনের টেস্টের জন্য গিয়েছিলাম তখন গরিব লোকেদের সাথে থেকে আমি এটা বুঝতে পেরেছিলাম যে আসল জীবন কোনটা। নিজের কাছে সবকিছু থাকা মানে এটা না যে আমরা অন্যের ব্যাপারে ভুলে যাব। এখানে এই বিষয়টা আমি বুঝতে পেরে যাওয়ার কারণেই আমি 100 দিন পূরণ হয়ে যাওয়ার পরেও ফেরত আসিনি এবং এই 99 দিনে রামের মধ্যেও আমি সেই বিষয়টা দেখতে পেরেছি। সেই মুহূর্তে টিনাও এখানে বলে, আমিও রামের সিইও হওয়াতে একমত আছি, কারণ সে নিজেও এখন বুঝতে পেরে গেছে যে রাম কতটা ভালো ছেলে। এদিকে রাম সুস্থ হয়ে যাওয়ার পর অনেকগুলো গাড়িতে করে গ্রামের মধ্যে আবারও পৌঁছে যায় এবং এখানে প্রথমবারের মতো তার আসল পরিচয় পুরো গ্রামের সামনে দেখা যায়। যে বিষয়টি দেখে গ্রামের লোকেরা বুঝতে পেরে যায় যে রাম তো আসলে কোটিপতি। এখানে আসার পরপরই রাম এই গ্রামের সকল লোনগুলো পরিশোধ করে দেয়। যে বিষয়টি দেখে গ্রামের সকল লোকেরা এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। যার পরপরই রাম এখানে আমুকে বলে, দুনিয়ার জন্য আমি যত বড়লোক হয়ে যায় না কেন, আমি সবসময় তোমার জন্য সেই রাম হয়ে থাকবো, যে রামকে তুমি চেনো। তুমি কি আমার সাথে নিজের বাকি জীবনটা কাটাবে?
যেই কথা শুনে আমু এখানে অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং সেই মুহূর্তে সে রামকে জড়িয়ে ধরে এবং এই দৃশ্যের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।